তো আমরা এখানে ক্লাস শুরু করে দিই, বাকিরা তো এরকম এত টাইম মতো জয়েন করতেছে না। ওকে, তো আমাদের আজকে যে সেমিকন্ডাক্টরের পার্ট নিয়ে পড়ার কথা, যেটা আমরা বলছিলাম যে এনার্জি ব্যান্ড, হ্যাঁ, যে ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, এটা আমরা ওইরকম ঠিক মতো বুঝতে পারবো যে সেমিকন্ডাক্টররা অ্যাকচুয়ালি কিভাবে ইলেকট্রিসিটি কন্ডাকশনের কাজটা করে। আমরা তো লাস্ট ক্লাসে মেটালের জন্য দেখছিলাম, তাই না? মেটালের জন্য আমরা দেখছিলাম যে মেটাল কি করে, মেটাল তার সি অফ ফ্রি ইলেকট্রন গুলাকে ইউজ করে চার্জ ট্রান্সফারের কাজটা করে। কিন্তু ওখানের মধ্যে আমরা ট্রান্সপোর্ট ইকুয়েশনটাও পড়ছিলাম, মনে আছে না লাস্ট ক্লাসে? ট্রান্সপোর্ট ইকুয়েশন যে কারেন্ট ইকুয়ালস টু এন এ ভি ই। এন কি ছিল? এন ওয়াজ দ্য চার্জ ক্যারিয়ার ডেনসিটি, রাইট? এন ওয়াজ দ্য চার্জ ক্যারিয়ার ডেনসিটি, যে পার ইউনিট ভলিউমে কয়টা চার্জ ক্যারিয়ার আছে। যে বেশিরভাগ কেসে আমরা ইলেকট্রন নিয়ে ডিল করবো, তাহলে ইলেকট্রন ডেনসিটিও বলা যায়, যে পার ইউনিট ভলিউমে কয়টা ইলেকট্রন আছে এই জিনিসটা। দেন এ দিয়ে কি, এটা হলো ক্রস সেকশনাল এরিয়া, ভি টা হলো ড্রিফট ভেলোসিটি, আর ই দিয়ে কি ছিল? ই ওয়াজ দ্য চার্জ অফ দ্য চার্জ ক্যারিয়ার। ইন দিস কেস দ্য চার্জ ক্যারিয়ার ইজ ইলেকট্রন, সো তাহলে এখানে ইলেকট্রনের চার্জ আসবে। ওকে, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমাদের ইম্পর্টেন্ট হবে যে এই সেমিকন্ডাক্টরের জন্য। হ্যাঁ, সেমিকন্ডাক্টরের জন্য কেন টেম্পারেচার বাড়লে কারেন্ট বাড়ে, আর মেটালের জন্য তো অলরেডি আমরা লাস্ট ক্লাসে এক্সপ্লেন করছি না জাওয়াদ, যে টেম্পারেচার বাড়লে কেন রেজিস্ট্যান্স বাড়ে। এটা মেটালের জন্য টেম্পারেচার বাড়লে কেন রেজিস্ট্যান্স বাড়ে, কি হয় ওখানে, যে যত আমাদের ভোল্টেজ বাড়াইতেছি, যত ভোল্টেজ বাড়াবো তত কি হবে, যত ভোল্টেজ বাড়াবো তত বেশি কারেন্ট ফ্লো করার কথা, অ্যাকর্ডিং টু ওহমস ল। কি বলে? ওহমস ল বলে যে ভোল্টেজ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট, সো তাহলে ভোল্টেজ বাড়াইলে কারেন্টও বাড়বে। ভালো কথা, সো কারেন্ট বাড়তেছে। কিন্তু কারেন্ট বাড়তে সময় তখন সে আবার কি করতেছে, কারেন্ট বাড়তে সময় সে বেশি বেশি করে ইলেকট্রন ফ্লো করাইতেছে। এখন বেশি করে ইলেকট্রন ফ্লো করলে কি হবে, বেশি করে ইলেকট্রন ফ্লো করলে কি হবে, বেশি বেশি ইলেকট্রন গুলা ওই মেটালিক ল্যাটিসের সাথে কোলাইড করবে। তো যত বেশি কলিশন হবে তত কি ফ্রিকশনের জন্য টেম্পারেচার বাড়বে না? যে যত বেশি এরকম কলিশন হবে তত বেশি ফ্রিকশনের জন্য দ্য টেম্পারেচার উইল ইনক্রিজ। তো এই টেম্পারেচার বাড়লে তখন কি করবে, মেটালিক ল্যাটিসটা আরো বেশি ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে। সো তখন এরপরে ইলেকট্রন গুলা কি করবে, আরো বেশি রেটে কোলাইড করবে। সো তাহলে ওখানে মধ্যে বেসিক কাজটা কি হয়, তোমাকে এই ইকুয়েশন দিয়ে আমি আরেকবার এটা বলে দেখাই, যে I equals to NAVQ, right? I equal to NAVQ or E. So এখন এখানের মধ্যে আমাদের কি হয়, যত টেম্পারেচার বাড়ে তত ড্রিফট ভেলোসিটিটা কি করে, তত ড্রিফট ভেলোসিটিটা কমে যায়। ওকে, কারেন্ট যত বাড়তেছে তখন টেম্পারেচার বাড়লো, টেম্পারেচার বাড়লে ড্রিফট ভেলোসিটি অফ দ্য ইলেকট্রনস আর ডিক্রিজিং। তো বাকি সবকিছু যদি মোর অর লেস কনস্ট্যান্ট থাকে, সো তাহলে ড্রিফট ভেলোসিটি কমে গেলে কারেন্টও কি করবে, কারেন্টও কমে যাবে। সো তাহলে এটা ছিল রিজন মেটালের জন্য, যে মেটালের জন্য কি হয়, যে টেম্পারেচার বাড়লে কারেন্ট কমে যায়। কেন? বিকজ রেজিস্ট্যান্স ইনক্রিজ করে আর কি। সো এইটা হলো মেইন রিজন, যে টেম্পারেচার বাড়লে ড্রিফট ভেলোসিটি কমে যাবে ইলেকট্রন গুলার, বিকজ বেশি বেশি কলিশন করলে তাদের ওভারঅল, যে আমরা একটা জিনিস স্টুডেন্ট বুকে থেকে পড়ছিলাম, যে এখানে ব্যাপারটা কি হয়, the electrons take 100 steps forward and 99 steps back. সো তাহলে ওভারঅল সে কত গেল, 1 স্টেপ সামনে গাইছে। সে যে 100টা 99টা স্টেপ নিছে, 100টা স্টেপ ফরওয়ার্ড এন্ড 99 স্টেপ ব্যাকওয়ার্ড, প্রত্যেকটা কিন্তু অনেক হাই স্পিডে করছে, যে 1000 কিলোমিটার পার সেকেন্ড এরকম অর্ডারে সে মুভ করছে। কিন্তু ওভারঅল তার মুভমেন্টটা অনেক কম হয়েছে। কেন? বিকজ তার মুভমেন্টটা কি, বারবার বারবার ওই ভাইব্রেটিং মেটালিক ল্যাটিসের সাথে কোলাইড করে করে ইন ইফেক্ট অনেক অল্প একটা ডিসটেন্স কভার করছে ইন আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম। সো তাহলে এর জন্য ড্রিফট ভেলোসিটির ভ্যালু গুলা কি থাকে, অনেক কম থাকে। ওকে, সো এখন আমরা এখানের মধ্যে দেখি, এখন আমরা এখানের মধ্যে সেমিকন্ডাক্টরের জন্য দেখবো ফার্স্ট স্টুডেন্ট বুকের মধ্যে যে কি লেখা আছে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা দেখি ফ্রম দ্য স্টুডেন্ট বুক। ওকে, এই পার্টটা কন্ডাকশন ইন সেমিকন্ডাক্টর। ওকে, কন্ডাকশন ইন সেমিকন্ডাক্টর, এখানে লার্নিং অবজেক্টিভটা কি, এক্সপ্লেইন কন্ডাকশন ইন সেমিকন্ডাক্টরস আর এক্সপ্লেইন ইলেকট্রিক্যাল ইনসুলেশন। একটা হলো সেমিকন্ডাক্টর কিভাবে কন্ডাকশনের কাজটা করে ওইটা এক্সপ্লেইন করতে পারা হবে আর শিখা হবে, আর আরেকটা হলো ইলেকট্রিক্যাল ইনসুলেশনের কাজটা কি ওইটা এক্সপ্লেইন করা শিখা হবে। সো এখন এখানের মধ্যে আমরা দেখি কন্ডাকশন ইন সেমিকন্ডাক্টর কি বলতেছে।
Semiconductors are generally solid materials that only have small number of delocalized electrons that are free to conduct. A typical example is silicon, one of the most common elements on earth. যে সেমিকন্ডাক্টর কি, সেমিকন্ডাক্টর হলো এরকম টাইপের একটা কন্ডাক্টর যার নাম্বার অফ ফ্রি ইলেকট্রন অনেক কম আছে। হ্যাঁ, মেটালের তো নাম্বার অফ ফ্রি ইলেকট্রনের কোনো শেষ নাই, যে ওদের 10⁻28 এইটা নাম্বার কিন্তু অনেক 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 বড়। হ্যাঁ, 10⁻28 মানে 1 এর পরে 28টা, বলো 1 এর পরে 28টা, 1 এর পরে 27টা, এরকম কয়টা জিরো হলো আমাদের ভ্যালু সহ কি করতেছে, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন আছে মেটালের জন্য। কিন্তু সেমিকন্ডাক্টরের জন্য রুম টেম্পারেচারে, যে এটা নরমালি প্রথমে যেটা বলতেছে মেটালের জন্য বলো সেমিকন্ডাক্টরের জন্য বলো, রুম টেম্পারেচারে মেটালের নাম্বার অফ ফ্রি ইলেকট্রন থাকে অনেক বেশি। হ্যাঁ, রুম টেম্পারেচারে মেটালের নাম্বার অফ ফ্রি ইলেকট্রন থাকে অনেক বেশি। আর রুম টেম্পারেচারে যদি আমরা কনসিডার করি সেমিকন্ডাক্টরের নাম্বার অফ ফ্রি ইলেকট্রন কি থাকে, অনেক কম থাকে। ওকে, তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, free atoms have a series of discrete energy level. এনার্জি লেভেলের এই ব্যাপারটা এটা আমাদের কোয়ান্টাম ফিজিক্স এর পার্টের মধ্যে আছে, ওটা আমরা আসবো ওয়েভস এর চ্যাপ্টার যখন পড়বো। এরপরে আমরা দেখবো যে অ্যাটমের অ্যাকচুয়ালি এনার্জি লেভেল আছে কয়টা, যে কোনো অ্যাটম, হ্যাঁ যে কোনো এলিমেন্ট তুমি ধরো, যে কোনো অ্যাটমের এনার্জি লেভেল থাকে কয়টা, 7টা এনার্জি লেভেল থাকে। ঠিক আছে, যে কোনো অ্যাটমের এরকম আমাদের 7টা করে এনার্জি লেভেল থাকে। ইলেকট্রন গুলা কি করে, ওই এনার্জি লেভেল গুলার মধ্যে ট্রানজিশন করে, যে উপরে নিচে যায় ডিপেন্ডিং আপন গেইন অর লস অফ এনার্জি। যে ইলেকট্রন যদি এনার্জি গেইন করে তো তাহলে লোয়ার এনার্জি লেভেল থেকে আপার এনার্জি লেভেলে জাম্প করবে, যদি ইলেকট্রন এনার্জি লুজ করে তো তখন কি করবে, আপার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে নামবে। ওকে, সো তাহলে এখানের মধ্যে কি বলতেছে, ইন হুইচ উই ফাইন্ড দ্য ইলেকট্রন, যে ডিসক্রিট ওই এনার্জি লেভেল গুলা থেকে, ওই 7টা যে এনার্জি লেভেল থাকে ওই এনার্জি লেভেল গুলার মধ্যে কি করা হয়, ইলেকট্রন গুলাকে পাওয়া যায়। ওকে, ওই এনার্জি লেভেল গুলার মধ্যে ইলেকট্রন গুলাকে পাওয়া যায় ডিপেন্ডিং অন হোয়াট, ডিপেন্ডিং অন দ্য এনার্জি দ্য ইলেকট্রনস হ্যাভ রিসিভড। এটা ওই যে সেকশন 3D.4, যে সেকশন 3D.4 যেটা বললাম কোয়ান্টাম ফিজিক্স রিলেটেড, ওই জায়গার মধ্যে আমরা পাবো। ওকে, এখন কি বলতেছে, ইফ দ্য ইলেকট্রন রিসিভস এনাফ এনার্জি, একটা ইলেকট্রন যদি এনাফ অ্যামাউন্ট অফ এনার্জি রিসিভ করে তো তখন কি করবে, ইট উইল লিভ দ্য অ্যাটম লিভিং বিহাইন্ড অ্যান আয়ন। যে তোমরা কেমিস্ট্রির ইউনিট 1-এ, তোমরা কেমিস্ট্রির ইউনিট 1-এ আয়োনাইজেশন এনার্জি পড়ছো না জাওয়াদ? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। সো আয়োনাইজেশন এনার্জির জিনিসটা কি ছিল, ফেরদৌস পড়ছো? জি স্যার। সো আয়োনাইজেশন এনার্জি কি ছিল মনে আছে? হোয়াট ইজ হ্যাঁ আয়োনাইজেশন স্যার, এনার্জি? ইলেকট্রন লুজ করে একটা 1 মোল অফ ইলেকট্রন নিয়ে আসার জন্য, যে মনে করো একটা নিউট্রাল অ্যাটম আছে, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি কি, যে টু রিমুভ 1 মোল অফ ইলেকট্রন ফ্রম আ নিউট্রাল অ্যাটম আমাদের যে এনার্জিটা ইনপুট দিতে হয়, যে ইলেকট্রন গুলাকে তো নিউক্লিয়াস নিজের কাছে টেনে ধরে রাখার ট্রাই করতেছে, সো ইলেকট্রন গুলাকে ছুটায় নিয়ে আসার জন্য এনার্জি দিতে হবে না। সো তাহলে ইলেকট্রন গুলাকে বাইরে থেকে আমরা এনার্জি দিয়ে কি করতেছি, বাইরে থেকে এনার্জি দিতেছি যেন তাদেরকে কি করতে পারি, নিউক্লিয়াসের ইনফ্লুয়েন্স থেকে বা নিউক্লিয়াসের যে অ্যাট্রাকটিভ ফোর্স আছে ওইটাকে ওভারকাম করে আমরা যেন তাকে বাইরে বের করে নিয়ে আসতে পারি। সো তাহলে দ্যাট রিকোয়ার্স সাম সর্ট অফ এনার্জি। ওকে, সো এখন এখানের মধ্যে বলতেছে কি, যে যদি একটা ইলেকট্রন এনাফ অ্যামাউন্ট অফ এনার্জি, যে এনাফ অ্যামাউন্ট অফ এনার্জি রিসিভ করে তখন সে কি করবে, সে অ্যাটমটা লিভ করে কি একটা আয়নে কনভার্ট করে ফেলবে। যে অ্যাটম থেকে একটা ইলেকট্রন যদি চলে যায় সো তাহলে একটা ল্যাক অফ ইলেকট্রন থাকলে কি হবে, একটা ল্যাক অফ ইলেকট্রন থাকলে ওইটা একটা পজিটিভ আয়নে কনভার্ট হয়ে যাবে, তাই তো? সো এটা হলো ব্যাপার। সো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, ইন সলিড ম্যাটেরিয়ালস ওয়্যার দেয়ার আর মেনি অ্যাটমস ক্লোজ টুগেদার, যে সলিড ম্যাটেরিয়ালের মধ্যে কি সলিডের প্যাকিংটা কি থাকে, অনেক ক্লোজলি স্পেস থাকে না, যে সলিডের প্যাকিং তো আমরা ও লেভেলসে থাকতে সময় থেকে পড়ে আসছি, যে সলিডের প্যাকিং হলো এরকম, যে একদম রেগুলার ক্লোজলি স্পেসড প্যাকিং, তাই না? এরকম রেগুলার ক্লোজলি স্পেসড প্যাকিং হলো সলিডের মধ্যে। সো তাহলে the atoms are very close to one another, right? In solids the atoms are very close to one another. So তাহলে এখানের মধ্যে কি বলতেছে দেখো, the allowed energy levels become much wider forming energy band. তো এখন এখানের মধ্যে
নরমালি তো থাকে হলো এনার্জি লেভেল, হ্যাঁ, নরমালি থাকে হলো এনার্জি লেভেল, যে জাস্ট একটা সিঙ্গেল এনার্জির ভ্যালু, যে মনে করো ইদার 5 জুল or 8 জুল or 10 জুল or 12 জুল or 13 জুল, এরকম মনে করো ফিক্সড কয়টা এনার্জির ভ্যালু, যে একটা সিঙ্গেল অ্যাটম থাকলে, হ্যাঁ, একটা সিঙ্গেল অ্যাটম থাকলে এনার্জির ভ্যালুগুলো কি হবে, এনার্জি লেভেলের ভ্যালুগুলো এরকম ডিসক্রিট হবে, যে একটা ফিক্সড একটা ভ্যালু। ওকে, কিন্তু অনেকগুলা অ্যাটম যদি একসাথে মিলে, হ্যাঁ, অনেকগুলা অ্যাটম যদি একসাথে মিলে তাদের কম্বাইন্ড, অনেকগুলো অ্যাটম যদি একসাথে মিলে তাদের কম্বাইন্ড এনার্জি লেভেলের কথা আমরা চিন্তা করি, তখন কি হয়, তখন এখানের মধ্যে ব্যাপারটা এরকম পাওয়া যায় যে ওভারল্যাপিং একটা জিনিস ফর্ম করে। ওভারল্যাপিং একটা জিনিস কেমন ফর্ম করে এখানের মধ্যে দেখো, ওভারল্যাপিং জিনিসের ব্যাপারটা এরকম, যে মনে করো একটা অ্যাটমের এনার্জি লেভেল হলো এগুলা, আর একটা অ্যাটমের জন্য মনে করো যে 5.1, 8.2, 9.8, 11.2, তো এরকম সে কি করতেছে, সে অনেক ক্লোজলি স্পেস, যে আগের অ্যাটমটার অনেক কাছাকাছি আরেকটা এনার্জি লেভেল সে অ্যালাউ করতেছে। তো এরকম অনেকগুলা মিলিয়নস এন্ড মিলিয়নস অফ পার্টিকেল যখন নাকি এরকম কাছাকাছি থাকবে, তখন সে একটা সিঙ্গেল এনার্জির ভ্যালুকে কি করে দিবে, সে একটা সিঙ্গেল এনার্জির ভ্যালুকে এরকম একটা ব্যান্ডের মতো ক্রিয়েট করবে। যে এখানে যদি আমি এখানে এই 5 জুলের এখানের মধ্যে, সে 5 জুলের কি ছিল, জাস্ট একটা সিঙ্গেল একটা লাইন ছিল। ওকে, 5 জুলের এখানের মধ্যে জাস্ট একটা সিঙ্গেল একটা লাইন ছিল। এখন এই 5 জুলের এখানের মধ্যে কি করছে, অনেকগুলি ওভারল্যাপিং এনার্জির ভ্যালু একসাথে মিক্স করে ওভারঅল একটা এনার্জির লেভেল থেকে এনার্জির ব্যান্ড ক্রিয়েট করছে। ব্যান্ড মানে কি, ব্যান্ড মানে হলো যে একটা সার্টেন রেঞ্জ থাকবে, হ্যাঁ, একটা ব্যান্ড মানে কি, একটা ব্যান্ড মানে হলো একটা সার্টেন রেঞ্জ থাকবে, যে এতর থেকে এতর মধ্যে। ওকে, সো তাহলে এই কথাটা এখানের মধ্যে তারা বলতে চাইছে, কি বলতে চাইছে, যে ইন সলিড ম্যাটেরিয়ালস where there are many atoms close together, the allowed energy levels, এই যে এনার্জি লেভেল গুলা কি হয়ে যায়, the allowed energy levels become much wider, এগুলা অনেক ওয়াইড হয়ে যায়। কেন? বিকজ অনেকগুলো অ্যাটম একসাথে মিলে তাদের অ্যাটমিক এনার্জি লেভেল গুলা বা ইলেকট্রনের এনার্জি লেভেল গুলাকে যখন নাকি একসাথে মিলায়, তো তখন কি অনেকগুলা ক্লোজলি স্পেসড এনার্জির ভ্যালু, অনেকগুলা ক্লোজলি স্পেস এনার্জির ভ্যালু মিলে তারা ওভারঅল একটা কি করতেছে, দে আর অ্যালাউইং আ ব্যান্ড। ওকে, যে এখানে মধ্যে বলতেছে কি ফর্মিং এনার্জি ব্যান্ডস। সো এই কথাটা, ব্যান্ড মানে কি, ব্যান্ড হলো এরকম একটা জিনিস যেটার কি থাকবে, একটা রেঞ্জ থাকবে, যে এতর থেকে এতর মধ্যে। মনে করো 5 জুলের একটা রেঞ্জ বানাইছে, মানে কি ব্যাপারটা এরকম হয়েছে যে 3.5 জুল থেকে 6.5 জুল পর্যন্ত যে কোনো একটা এনার্জির ভ্যালু হইলে সে এই এনার্জির ব্যান্ডের মধ্যে পড়বে। ওকে, সো তাহলে এইভাবে করে কি করলো, একটা এনার্জির ব্যান্ড ক্রিয়েট করলো। বুঝতে পারছো আইডিয়াটা জাওয়াত? আবার আবার ফেরদৌস বুঝছো? জি স্যার। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, লেটস সি যে কি বলতেছে, the electrons can have a large range of energy, যে মাত্র রেঞ্জের কথাটা বললাম, এই জিনিসটা এখানের মধ্যে তারা আবার আলাদা করে বলে রাখতেছে, যে কি হচ্ছে, ইলেকট্রনদের যদি এরকম অ্যালাউড এনার্জি লেভেল, যে একটা সিঙ্গেল এনার্জির ভ্যালু না রেখে যদি তাদেরকে একটা ব্যান্ড অ্যালাউ করা হয়, তো তাহলে ইলেকট্রন গুলো কি করতে পারে, the electrons can have a large range of energies and still be within the same band, যে মনে করো যে ইলেকট্রনের এনার্জি 6 জুল, যে ইলেকট্রনের এনার্জি 3.8 জুল, যে ইলেকট্রনের এনার্জি 5 জুল, সবাই কি আছে, সেম ব্যান্ডের মধ্যে এক্সিস্ট করতেছে না? আবার তো তাহলে এই কথাটা এখানের মধ্যে বলতেছে যে the electrons can have a large range of energies and still be within the same band. সো তাহলে ডিফারেন্ট ইলেকট্রনের এনার্জির ভ্যালু ডিফারেন্ট হইতে পারে, কিন্তু তারা যতক্ষণ পর্যন্ত সেম একটা সার্টেন রেঞ্জের মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত তারা সবাই কি থাকবে, সেম এনার্জি ব্যান্ডের মধ্যে এক্সিস্ট করবে। ক্লিয়ার হয়েছে এটা? সো এখন এখানের মধ্যে কাজটা আমরা দেখি পরে কি বলতেছে। এখন দেয়ার আর এনার্জি অ্যামাউন্টস দ্যাট আর ফরবিডেন ফর দ্য ইলেকট্রন, এই যে এখানের মধ্যে দেখো যে ইভেন দো এরকম একটা ওভারল্যাপিং অবস্থা ক্রিয়েট হয়েছে, মনে করো 8 জুলের জন্য এরকম আমরা বানাইলাম, 8 জুলের জন্য এরকম 10 জুলের সহ সে একটা ওভারল্যাপিং এনার্জির ব্যান্ড বানাইলো, কিন্তু এই যে এখানের মধ্যে খেয়াল করো, এইখানে একটা কি এনার্জির একটা গ্যাপ আছে, খেয়াল করছো? যে এনার্জির ব্যান্ড, যে ওভারঅল ওভারল্যাপিং এনার্জির ব্যান্ড ক্রিয়েট করার পরেও দেয়ার ইজ আ সার্টেন গ্যাপ।
যে এগুলো হলো ফরবিডেন গ্যাপ, যে এখানের মধ্যে ইলেকট্রনের এনার্জি যত যাই হোক না কেন, যতগুলা ওভারল্যাপিং অ্যাটমই থাকুক না কেন, ইলেকট্রনের এনার্জি কখনো এই রেঞ্জের মধ্যে হইতে পারবে না। যে মনে করো আমি একটা রেঞ্জ দিয়ে দেই এখানের মধ্যে এরকম যে 6.5 থেকে 7.5 জুল পর্যন্ত ইলেকট্রনের কোনো এনার্জি থাকা পসিবল না। এখানে র্যান্ডমলি ভ্যালুটা বলতেছি, বাট আইডিয়াটা এরকম যে ইলেকট্রনের জাস্ট কতগুলো ফিক্সড কয়টা এনার্জি লেভেল এক্সিস্ট করতে পারে, বাকি কোনো এনার্জি লেভেল তার জন্য এক্সিস্ট করতে পারবে না। এন্ড এগুলা রিলেটেড কথা আমরা ওইটা আবার কোয়ান্টাম ফিজিক্সের ওই চ্যাপ্টারের মধ্যে যে এনার্জি লেভেল রিলেটেড ওই চ্যাপ্টারের মধ্যে পড়বো। ওকে, সো তাহলে ওখানের মধ্যে আমরা এই জিনিসটা আরো ডিটেইলে দেখবো। তো এই জিনিসটা এখানের মধ্যে বলে দিছে, তাই বললাম যে there are energy amounts that are forbidden for the electrons, but it is a very different situation from the highly limited levels of isolated atoms electrons। কি হয় আইসোলেটেড অ্যাটমস ইলেকট্রন মানে কি? আইসোলেটেড অ্যাটমস ইলেকট্রন মানে অ্যাটম গুলা যেগুলো নাকি কি থাকে, একজন আরেকজনের থেকে অনেক দূরে থাকে। ওকে, আইসোলেটেড অ্যাটমের ইলেকট্রন গুলার মধ্যে এনার্জি লেভেলের ব্যাপারগুলো অন্যরকম হয়। কি এরকম হয় ওই জিনিসটা এখানের মধ্যে বলতেছে। কি বলতেছে দেখো, as these energy bands are created by collective grouping of solid atoms, কালেকটিভ গ্রুপিং অফ সলিড অ্যাটম দিয়ে তৈরি হয় আমাদের ব্যান্ড গুলা। আর একটা সিঙ্গেল অ্যাটম যদি একা থাকে, হ্যাঁ, একটা অ্যাটম যদি একা থাকে তাহলে এনার্জির গুলা কি হবে, ব্যান্ড হবে নাকি লেভেল হবে? জাওয়াদ, একটা সিঙ্গেল অ্যাটম থাকলে ওখানে এনার্জি লেভেল ক্রিয়েট করবে। ওকে, একটা সিঙ্গেল অ্যাটম থাকলে পরে ইলেকট্রনের ওগুলা এনার্জি লেভেল ক্রিয়েট করবে। আর মোর দেন ওয়ান অ্যাটম থাকলে পরে অনেকগুলো অ্যাটমের কালেকশন মিলে যে এনার্জির স্পেকট্রামটা ক্রিয়েট করে ওটা কি হয়, এনার্জি ব্যান্ড ক্রিয়েট করে। সো তাহলে এনার্জি লেভেল কখন হয় আর এনার্জি ব্যান্ড কখন হয়, এই জিনিসটা বুঝতেছো কি বলতেছি? দাওয়াত, ওকে। সো তাহলে এখানে আমাদের মেইন কাজটা কি বললাম, যে এনার্জি লেভেল হয় যখন নাকি সিঙ্গেল একটা অ্যাটম যখন কনসিডার করতেছি, হ্যাঁ, যখন নাকি একটা সিঙ্গেল অ্যাটম কনসিডার করতেছে তখন ওই অ্যাটমের মধ্যে যে এনার্জির ভ্যালুগুলা ওগুলা হবে এনার্জি লেভেল। যে সিঙ্গেল একটা ভ্যালু হয় শুধু পসিবল। আর অনেকগুলো অ্যাটম যখন নাকি একসাথে গ্রুপ অবস্থায় থাকবে তখন যায় কি হবে, অনেকগুলো অ্যাটম যখন নাকি একসাথে গ্রুপ অবস্থায় থাকবে তখন তাদের এনার্জির ভ্যালুগুলা ওভারল্যাপ করে করে তারা কি করবে, একটা ব্যান্ড ক্রিয়েট করবে। সো তখন গ্রুপ অফ অ্যাটমের জন্য ক্রিয়েট হবে কি, এনার্জি ব্যান্ড। ওকে, সো গ্রুপ অফ অ্যাটমের জন্য ক্রিয়েট হবে এনার্জি ব্যান্ড, আর একটা সিঙ্গেল অ্যাটমের জন্য আর আইসোলেটেড অ্যাটমের জন্য ক্রিয়েট হবে হলো এনার্জি লেভেল। ঠিক আছে, সেই কথাটা এখানের মধ্যে বলছে। তো এখন বলতেছে কি, the bands are attributed to the semiconductor as a whole rather than to individual atom। যে ইন্ডিভিজুয়াল অ্যাটমের মধ্যে না দিয়ে কি করি আমরা, সেমিকন্ডাক্টরের যেই ম্যাটেরিয়াল গুলি আছে, মনে করো সিলিকন, হ্যাঁ, সিলিকন তো একটা সলিড। তো এখন সিলিকনের অ্যাটম গুলার এনার্জি লেভেল গুলার ওভারল্যাপিং এর পর, হ্যাঁ, সিলিকনের অ্যাটম গুলার এনার্জি লেভেলের ওভারল্যাপিং গুলার পরে আমরা এমন একটা জিনিস পাইছি। কেমন জিনিস, যে এখানের মধ্যে দেখো এই জিনিসটা ফার্স্ট আমি মুছে এই ডায়াগ্রামটা ক্লিয়ার করে দেই। ডায়াগ্রামটা খুবই ইম্পর্টেন্ট, এটা বোঝা লাগবে আমাদের। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখি। ওকে, তো এখন এখানের মধ্যে খেয়াল করো ব্যাপারটা কি বলতেছে। দিস ইজ ফর অ্যান ইনসুলেটর, হ্যাঁ, এটা একটা ইনসুলেটরের জন্য ফুল ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্সি মানে কি, ভ্যালেন্স ওয়ার্ডটা তোমরা শুনছো না কেমিস্ট্রিতে, যে আউটার শেল, হ্যাঁ, ভ্যালেন্সি, ভ্যালেন্স ইলেকট্রন মানে কোনগুলা, আউটার শেল ইলেকট্রন বলি আমরা, হ্যাঁ। আর ভ্যালেন্সি ওইটাকে আমরা কি বলি, চার্জ হিসেবে আমরা সিগনিফাই করতাম, যে ক্যালসিয়ামের ভ্যালেন্সি হলো +2, হ্যাঁ, ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি +2, সোডিয়ামের ভ্যালেন্সি +1, এইভাবে করে আমরা বলতাম না? তো এরকম আর কি। সো তাহলে ইনসুলেটরের জন্য ব্যাপারটা কেমন দেখো, ইনসুলেটরের জন্য আমাদের ভ্যালেন্স ব্যান্ডটা পুরাটা ফিক্সড, কি বলে, পুরাটা ফিল আপ করা। আর কন্ডাকশন ব্যান্ড পুরাটা কি, এমটি। দেখছো, কন্ডাকশন ব্যান্ড পুরাটা এমটি। আর ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি ডিফারেন্স
খেয়াল করছো ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি ডিফারেন্সটা কি অনেক বড় না? ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি ডিফারেন্সটা অনেক বড়। সো এর জন্য কি হয়, সব ইলেকট্রন যদি ভ্যালেন্স ব্যান্ডের মধ্যেই আটকায় থাকে, সো তাহলে আমরা যদি ভোল্টেজ অ্যাপ্লাইও করি, হ্যাঁ আমরা যদি ভোল্টেজ অ্যাপ্লাইও করি, সো তাহলে ফ্রি ইলেকট্রন না থাকলে কি তারা আর কন্ডাকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারবে? জাওয়াত, তো তাহলে এখানে ইনসুলেটর না ভাই কেন, পাবেন। তো এর জন্য কি ইনসুলেটর কেন কন্ডাকশন করতে পারে না এত ভালো মতো? বিকজ ইনসুলেটরের মধ্যে কি, ইনসুলেটরের মধ্যে বলতে গেলে কোনো ফ্রি ইলেকট্রনই নাই। হ্যাঁ, ইনসুলেটরের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রনই নাই। সো তাহলে যখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাইও করি, মনে করো তুমি একটা কাঠের টুকরা নিলা, হ্যাঁ কাঠের টুকরা নিছো, এখন কাঠের টুকরার দুই পাশে এরকম তুমি একটা ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল এমন কানেক্ট করে দিছো। এখন কাঠের ভিতর দিয়ে কি করবে না, কারেন্ট ফ্লো করবে না। কেন? বিকজ কাঠের ভিতরে বলতে গেলে কি নাই, কোনো কন্ডাকশন ইলেকট্রনই নাই, যে কোনো ফ্রি ইলেকট্রনই নাই যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। সো তাহলে এর জন্য কি ইনসুলেটর কন্ডাকশন করতে পারে না এমন না, যে কোনো কাউকে দিয়ে কন্ডাকশন করানো পসিবল, জাস্ট ওরকম অ্যাকশন নেওয়া লাগে আর কি। যে তোমার মনে করো যে লাইটনিং কিভাবে হয় জানো, লাইটনিং যে ঠাড়া পড়ে না, তো এখানের মধ্যে ওইটার কাজটা আমাদের কিভাবে হয়, যে মনে করো ক্লাউডস এর, হ্যাঁ ক্লাউডস এর সাথে কি হয়, আমাদের এয়ারক্রাফটের বডির সাথে কলিশন হয়, আর ফ্রিকশনের জন্য ক্লাউড পার্টিকেল গুলা চার্জ থাকে। ওকে, ফ্রিকশনের জন্য এরকম ক্লাউড পার্টিকেলের সাথে এরকম চার্জ আপ হয় ক্লাউড পার্টিকেল গুলা, দেন ক্লাউড পার্টিকেল গুলি নিজেদের সাথে কলিশনের জন্য ওখানে চার্জ আপ হয়। এখন ক্লাউড চার্জ হইতেছে, এখানে মধ্যে দেখো ব্যাপারটা হলো এরকম যে উপরে এটা হলো স্কাইয়ের মধ্যে, এটা হলো ক্লাউড। এখন ক্লাউড চার্জ আপ হইতেছে, যে ক্লাউড এখানে চার্জ আপ হইতেছে, ক্লাউড এরকম চার্জ আপ হইতেছে, কিন্তু ক্লাউডটা কি করতে পারতেছে না, কোন একটা কিছু যদি চার্জ হয়, হ্যাঁ কোন একটা কিছু যদি চার্জ আপ হয়, সে কি করতে চাবে, সে নিজে ডিসচার্জ হইতে চাবে না। তো তাহলে ক্লাউডের যে চার্জটা আছে সে আর্দিং হয়ে, হ্যাঁ সে তার চার্জটাকে আর্দিং করে লুজ করে ফেলতে চাবে, সে ডিসচার্জ হয়ে যেতে চাবে, কিন্তু সে তো পারতেছে না। কেন পারতেছে না? বিকজ এ ক্লাউড আর গ্রাউন্ডের মধ্যে, কি আছে, একটা গ্যাপ আছে না? এই গ্যাপের মধ্যে কি আছে? এয়ার। এয়ার কি কন্ডাক্টর নাকি ইনসুলেটর? এয়ার হলো একটা ইনসুলেটর। সো তাহলে এখানের মধ্যে কি হবে, যে চার্জ পার্টিকেল উপরে আছে, সে এখন আর্দিং করে বা ডিসচার্জ করা ট্রাই করবে, কিন্তু স্টিল মাঝখানে যে এই যে কি আছে, মাঝখানে ইনসুলেটর আছে, এর জন্য কি করতে পারতেছে না, কন্ডাকশনের কাজটা করতে পারতেছে না। যে এখানের মধ্যে দেখো যে দেয়ার ইজ আ সার্টেন পটেনশিয়াল ডিফারেন্স, একটা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হইতেছে না, যে দিস ইজ বিকামিং মোর এন্ড মোর চার্জড আপ। সো তাহলে একটা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হইতেছে, যে একটা চার্জের ডিফারেন্স ক্রিয়েট হইতেছে। সো চার্জ গুলা কি করতে চাবে, আর্থের দিকে আসতে চাবে, কিন্তু আর্থের দিকে কি করতে পারতেছে না, আসতে পারতেছে না। কেন পারতেছে না আসতে? বিকজ মাঝখানে তাদের কানেকশন হিসেবে কে কানেকশনের কাজটা করতেছে, ইনসুলেটর, যে এয়ার যে একটা ইনসুলেটর। সো তাহলে তার জন্য কি করতে পারতেছে না, চার্জ গুলা ডিসচার্জ হইতে পারতেছে না। সো এখন কি হয়, যে ইভেনচুয়ালি আমাদের চার্জের ভ্যালু গুলা বাড়তে থাকে এরকম বাড়তে পটেনশিয়াল ডিফারেন্স কি করবে, যে ভোল্টেজের ভ্যালুটা, পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য ক্লাউড এন্ড দ্য গ্রাউন্ড, হ্যাঁ দ্য পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য ক্লাউড এন্ড দ্য গ্রাউন্ড অনেক 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 যখন বেড়ে যায়, তখন সে কি করে, এই যে ইনসুলেটরের যে এনার্জি গ্যাপটা আছে না, এই ইনসুলেটরের এনার্জি গ্যাপটা যখন নাকি সে ফুলফিল করতে পারবে, মানে কি, যে এয়ার কে বলতেছে তুই ইলেকট্রিসিটি কন্ডাক্ট কর, কিন্তু এয়ার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারতেছে না। কেন পারতেছে না? বিকজ এয়ারের যেই ইলেকট্রনস গুলি আছে, ওই ইলেকট্রনস গুলা ফ্রি না, আর এয়ারের মধ্যে কোনো আয়ন নাই যেগুলা কি করতে পারবে, চার্জ গুলাকে এসকেপ করাইতে পারবে। সো তখন কি করে, যখন নাকি ভোল্টেজের ভ্যালু অনেক অনেক বড় হয়ে যায়, হ্যাঁ ভোল্টেজ যখন নাকি অনেক বেশি বেড়ে যায়, বা পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য ক্লাউড এন্ড দ্য গ্রাউন্ড যখন অনেক বেড়ে যায়, তখন কি করে, তখন এই ক্লাউডকে সে কি করে ফেলে, ক্লাউড যায় এই এয়ার কে আয়োনাইজ করে ফেলে। যে থান্ডার স্টর্ম যখন নাকি হয়, যে যখন নাকি বিজলি চমকে, তখন দেখো না সাদা একটা ট্রেইল দেখা যায়, তো সাদা যে ট্রেইলটা দেখা যায়, ওই জায়গায় অ্যাকচুয়ালি কি হইতেছে,
এয়ার কে আয়নাইজ করে ফেলা হইতেছে, ওই জায়গায় ইমেন্স অ্যামাউন্ট অফ হিট এনার্জি প্রডিউস হয় 10,000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। হ্যাঁ, যেখানে হিউজ অ্যামাউন্ট অফ টেম্পারেচার ওখানে মধ্যে জেনারেট হয় ডিউ টু দা আয়নাইজেশন অফ এয়ার। সো এখন এয়ার যদি আয়নাইজ হয়ে যায়, এখন আয়ন কি? আয়ন তো একটা চার্জ পার্টিকেল, তো এই চার্জ পার্টিকেল কি করতে পারবে? চার্জ পার্টিকেল ক্যান মুভ বিটুইন টার্মিনালস, বা যদি একটা পটেনশিয়াল ডিফারেন্স থাকে সে কি করবে? হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে ফ্লো করবে। সো তাহলে তখন কি করে? ক্লাউড যখন নাকি অনেক বেশি চার্জড আপ হয়ে যায়, ইভেনচুয়ালি আর নিজের চার্জটা ধরে রাখতে পারে না, তখন যায় কি হয়, এরকম থান্ডার স্টর্ম হয় যে এয়ারটাকে আয়নাইজ করে সে কি করতেছে? সে তার ডিসচার্জিং এর কাজটা করতেছে। তো এখন কোন আনফরচুনেট মানুষ যদি ওই ডিসচার্জিং প্রসেসের মাঝে যায় দাঁড়ায় যায়, যে এয়ার এর ভিতর দিয়ে ওই চার্জ পার্টিকেল গুলি মুভ করে কি করতেছিল? গ্রাউন্ডে আসতেছিল, তো তখন ওখানের মধ্যে যদি কোনো মানুষ আনফরচুনেটলি চলে আসে, তো তখন কি করবে? মানুষের ভিতর দিয়ে চার্জটা ফ্লো করবে, তখন যায় মানুষজন যে ওই বলে না যে থান্ডার স্টর্মে এতগুলা মানুষ মারা গেছে, যে ওরা যখন নাকি ওপেন ওপেন ফিল্ডে কাজ করতেছিল, বা ওরা যখন নাকি ওরকম পুকুরে মাছ ধরতে গেছিল, তাদের বেশি এরকম ডেঞ্জার থাকে যে ডিসচার্জিং ক্লাউডস যখন নাকি এরকম থান্ডারস্টর্ম ক্রিয়েট করে, তখন ওইরকম মানুষ যদি মাঝখানে চলে আসে, যে নাকি একটা ইনসুলেটরকে, যে এয়ার কে আয়নাইজ করে ফেলতে পারছে, সে তো মানুষকে পুরোটা পুরে মানুষের ভিতর দিয়ে কি করবে? আর্থিং এর কাজটা করবে। সো তাহলে ওখানে যায় তখন মানুষজনের জন্য মারা যায়, যে ঠাডা পরে মানুষ মারা যায়, যে এটা হলো মেইন রিজন। বুঝতে পারছো? সো তাহলে ইনসুলেটরও যে কন্ডাকশন করতে পারবে না এমন না, ইনসুলেটরও কন্ডাকশন করতে পারবে, কিন্তু কি লাগবে? ইনসেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ লাগবে। সো ওই ভোল্টেজ তো আমরা নরমালি ইউজ করি না, সো তাহলে এর জন্য এই জিনিসটা আমরা এখন এখানের মধ্যে বাদ রাখবো। কিন্তু তোমাদেরকে আইডিয়াটা যেন তোমাদের ক্লিয়ার থাকে এর জন্য ব্যাপারটা বলে রাখলাম, যে ইনসুলেটরকে দিয়েও কি করা পসিবল? ইনসুলেটরকে দিয়েও কন্ডাকশন করানো পসিবল। বুঝতে পারছো আইডিয়াটা? ওকে, সো তাহলে এটা গেল ইনসুলেটরের কাজ। সো তাহলে ইনসুলেটরকে দিয়ে যদি আমরা কন্ডাকশন করাইতে পারি, তো তাহলে সেমিকন্ডাক্টরকে দিয়ে তো আরো ভালো মতো করতে পারার কথা, যে তার তো নামের মধ্যেও কন্ডাক্টর আছে, তাও নাকি? যে সেমিকন্ডাক্টর যে হাফ টাইপের, কন্ডাকশনের ক্যাপাবিলিটি কম, কিন্তু স্টিল কন্ডাকশন তো করতে পারে। তো এইখানের মধ্যে দেখো সেমিকন্ডাক্টরের জন্য কি লিখছে। সেমিকন্ডাক্টরের জন্য কি লিখছে দেখো, অলমোস্ট ফুল ভ্যালেন্স ব্যান্ড। অলমোস্ট ফুল মানে কি? অলমোস্ট ফুল মানে 100% ফুল না। তো তার মানে কিছু ইলেকট্রন কি আছে? কন্ডাকশন ব্যান্ডের মধ্যে আছে। তো তার মানে কি? নাম্বার অফ ফ্রি ইলেকট্রন অনেক কম, কিন্তু আছে তাও। হ্যাঁ, যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন অনেক কম, কিন্তু স্টিল একটু হলেও আছে। সো তাহলে এইখানের মধ্যে কি হবে? নরমাল রুম টেম্পারেচারে, হ্যাঁ, নরমাল রুম টেম্পারেচারে নাম্বার অফ কন্ডাকশন ইলেকট্রন অনেক কম। তো রুম টেম্পারেচারে যদি নাম্বার অফ কন্ডাকশন ইলেকট্রন কম হয়, আমরা তো কারেন্টের ফর্মুলা পড়লাম লাস্ট ক্লাসে, যে I equal to NAVQ, রাইট? অর NAVE, যেটাই বলো। এখন এই N এর যে ভ্যালুটা, এটা কি? নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম, তাই না? N এর ভ্যালুটা কি ছিল? নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম। সো তাহলে রুম টেম্পারেচারে N এর ভ্যালু অনেক কম, যে সেমিকন্ডাক্টরের জন্য বলতেছি এটা, ওকে? সেমিকন্ডাক্টরের জন্য কি বলতেছি? যে রুম টেম্পারেচারে N এর ভ্যালু, যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম, এই ফ্রি ইলেকট্রনের ভ্যালুটা অনেক কম। সো নাম্বার অফ ফ্রি ইলেকট্রন যদি কম হয়, কারেন্টও আমাদের অ্যাজ এক্সপেক্টেড কম হবে। তো এটা আমরা নরমালি বুঝতেছি। কিন্তু কি হয়, টেম্পারেচার যত বাড়বে, হ্যাঁ জাওয়াদ, টেম্পারেচার যত বাড়বে কি হবে? টেম্পারেচার যত বাড়বে তত ইলেকট্রন গুলো এনার্জি গেইন করবে না? টেম্পারেচার যত বাড়বে তত ইলেকট্রন গুলো এনার্জি গেইন করবে, and eventually electrons will be able to jump from the conduction band to the, কি বলে, from the valence band to the conduction band, তাই না? যে এখানের মধ্যে কাজটা কি, যে যত আমাদের টেম্পারেচার বাড়বে, যত টেম্পারেচার বাড়বে তত কি হবে? বেশি বেশি ইলেকট্রন এনার্জি গেইন করে। এতক্ষণ তো ইলেকট্রন গুলা কি ছিল? এতক্ষণ ইলেকট্রন গুলা ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে আটকায় ছিল। সো তাহলে এখন ইলেকট্রন গুলা কি করবে? ইলেকট্রন গুলা আপার এনার্জি লেভেলে জাম্প করবে, যে দে উইল জাম্প আপ টু কন্ডাকশন ব্যান্ড। যে এখানের মধ্যে ব্যাপারটা কেমন, এখানের মধ্যে বলি তোমাকে। এখানের মধ্যে ব্যাপারটা কেমন, যে মনে করো তুমি দুইটা স্টুডেন্টের এক্সাম্পল নাও। হ্যাঁ, তুমি দুইটা স্টুডেন্টের এরকম এক্সাম্পল নাও, যে সাপোজ একটা স্টুডেন্ট এক্স আর ওয়াই,
স্টুডেন্ট এক্স অনেক ভালো স্টুডেন্ট, হ্যাঁ, স্টুডেন্ট এক্স অনেক ভালো স্টুডেন্ট, সব সময় পরীক্ষাতে অনেক ভালো নাম্বার পায়, যে 90, 95, 98, 99, 100 এরকম টাইপের মার্ক পায়। ওকে, স্টুডেন্ট এক্স এর মার্কস এর ভ্যালু গুলো হলো এরকম। আর স্টুডেন্ট ওয়াই হলো অনেক খারাপ স্টুডেন্ট আর কি, এত বেশি মার্ক পায় না, মনে করো 20 মার্ক 25 মার্ক এরকম তার ম্যাক্সিমাম। তো তাহলে যখন নাকি কি হবে, মনে করো দুইজন আরো ফুল দমে আবার পড়া শুরু করলো, যে দুইজনের আরো কি হয়েছে, তারা এফোর্ট দিতেছে, তারা অনেক ভালো একটা টিচারের কাছে গেছে, সো তাহলে দুইজন মিলে এরকম পড়তেছে। এখন যে স্টুডেন্ট অলরেডি, যে স্টুডেন্ট এক্স, সে তো অলরেডি আগে থেকে কি পাইতেছিল, অনেক বেশি মার্ক পাইতেছিল, সো তাহলে ওই টিচারের কাছে যাওয়াতে বা এক্সট্রা এফোর্ট দেওয়াতে তার মার্কের ইমপ্রুভমেন্ট কি সিগনিফিকেন্ট কোনো ইমপ্রুভমেন্ট হবে? সে তো অলরেডি ফুল মার্কস এর কাছাকাছি ছিল, তাই না? যে সে অলমোস্ট ইনিশিয়ালি তার মার্কস গুলা ছিল ফুল মার্কস এর কাছাকাছি, সো তাহলে ওরকম নতুন কোনো হেল্প যদি পায় বা তার যদি ওরকম কি হয়, তার যদি ওরকম এফোর্টের লেভেল আরো বাড়ায়ও দেয়, স্টিল তার কি হবে না, এত সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ আসবে না বা মানুষজনের চোখে পড়ার মতো কোনো চেঞ্জ হবে না, বিকজ সে তো অলরেডি ভালো স্টুডেন্ট। কিন্তু যে নাকি আগে এত ভালো স্টুডেন্ট ছিল না, যে নাকি 20 মার্ক 25 মার্ক করে পাইতো, সে যদি এখন হঠাৎ করে 60, 65, 70 এরকম রেঞ্জের মার্ক পায়, হ্যাঁ, তো তাহলে তখন কি সবার এরকম করে চোখে পড়বে না যে ও তো অনেক ভালো ইমপ্রুভ করছে? এমন হবে না ব্যাপারটা ফেরদৌস? Yes, sir. আচ্ছা, তাহলে এই ব্যাপারটাই হয় এই সেমিকন্ডাক্টর আর কন্ডাক্টরের মধ্যে, হ্যাঁ, সেমিকন্ডাক্টর আর মেটালের মধ্যে কম্পেয়ার যদি করো, ব্যাপারটা এরকম হয়। কি হয় দেখো, সেমিকন্ডাক্টরের জন্য হলো অলমোস্ট এমটি কন্ডাকশন ব্যান্ড, যে মনে করো যে তা সে সেমিকন্ডাক্টরটা হলো খারাপ স্টুডেন্ট আর কি, হ্যাঁ, সেমিকন্ডাক্টরটা হলো খারাপ স্টুডেন্ট, যে সে মনে করো যে 15, 20 এরকম মার্ক পাইতো। আর মেটাল তার অলমোস্ট ফুল কন্ডাকশন ব্যান্ড, যে তার মার্কস এর ভ্যালু ছিল এরকম 98, 99 এমন টাইপের মার্ক পায়, ঠিক আছে? সো তাহলে এটা হলো কন্ডাকশন ব্যান্ডের কথা বললাম, যে কন্ডাকশন ব্যান্ড কি করে, মেটালের জন্য অলমোস্ট ফুললি ফিল আপ করা থাকে, আর সেমিকন্ডাক্টরের জন্য বলতে গেলে অলমোস্ট পুরোটাই খালি থাকে। এখন আমরা টেম্পারেচারের ইফেক্টটা নিয়ে কথা বলবো। টেম্পারেচারের ইফেক্টটা একটু আগে আমরা স্টুডেন্ট দুইজনের অ্যানালজি যে দিলাম, ওখানের মধ্যে কি টেম্পারেচার ইনক্রিজ ইজ দ্য নিউ এফোর্ট, যে তারা নতুন করে আরো বেশি করে এফোর্ট দিয়ে পড়তেছে ওই ব্যাপারটা। ওকে, সো এখন যদি টেম্পারেচার বাড়ে, হ্যাঁ, এখন যদি টেম্পারেচার বাড়ে কি হবে, টেম্পারেচার বাড়লে এই যে 98, 99% ফিল আপ ছিল, এখন কি হয়ে যাবে, এখন টেম্পারেচার বাড়লে পরে এখন কি হয়ে যাবে, রেড কালার দিয়ে লিখতেছে যেটা, এটা হলো আফটার ইনক্রিজ অফ টেম্পারেচার, এটা কি হয়ে যাবে 100% হয়ে যাবে। মেটালের জন্য এতক্ষণ 98, 99 ছিল, তো এখন টেম্পারেচার বাড়লে যে ইলেকট্রন গুলা এতক্ষণ পর্যন্ত কন্ডাকশন ব্যান্ডে যাইতে পারতেছিল না, তারাও কি করতে পারবে, কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারবে। কিন্তু ইনক্রিজের অ্যামাউন্ট এত সিগনিফিকেন্ট কোন ইনক্রিজ হইলো জাওয়াদ? না ভাই। তো তাহলে এখানে the value of n is more or less constant, হ্যাঁ, যে n এর ভ্যালু বলতে গেলে কি হয় না, চেঞ্জই হয় নাই, বিকজ এত সিগনিফিকেন্ট কি আসে নাই, কোনো চেঞ্জ আসে নাই, তাই না? বিকজ সে তো অলরেডি বলতে গেলে ফুলফিল ছিল, যে নর্মাল রুম টেম্পারেচারেই, হ্যাঁ, যে একটা মেটালের নর্মাল রুম টেম্পারেচারেই বলতে গেলে সবগুলা ফ্রি ইলেকট্রন হিসেবে এক্সিস্ট করে। সো তাহলে যেহেতু এত সিগনিফিকেন্ট কোনো ইনক্রিজ হয় নাই, সো তাহলে n এর ভ্যালুটাকে আমরা মোর অর লেস কনস্ট্যান্ট বলতে পারি আর কি। কিন্তু টেম্পারেচার ইনক্রিজ করলে বা এফোর্ট যদি বেশি করে বাড়ায় দেয়, তো তাহলে এইখানের চেঞ্জটা খুবই বেশি সিগনিফিকেন্ট হবে। যে মনে করো এটা যদি এখন 50 or 60 এর ঘরে চলে যায়, যে এতক্ষণ এটা ছিল 15 বা 20 এর ভ্যালু, এখন এটা যদি 50 বা 60 এর ঘরে চলে যায়, তো তাহলে এখানে কি চেঞ্জটা অনেক অনেক সিগনিফিকেন্ট হইতেছে, যে অনেক চোখে পড়ার মতো, যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন এত কম ছিল, হঠাৎ করে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন কি হয়েছে, এত বেশি বেড়ে গেছে, তাই না জাওয়াদ? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজটা হলো যে the increase in n, যে n এর ভ্যালু ইনক্রিজ হয়েছে কি সিগনিফিকেন্টলি, n এর ভ্যালু অনেক অনেক বাড়ছে, কার সাথে বাড়ছে, টেম্পারেচারের সাথে।
যে যত টেম্পারেচার বাড়লো এন এর ভ্যালুটা কি করছে এরকম সিগনিফিকেন্টলি অনেক বেশি ইনক্রিজ করছে। সো এখন এন এর ভ্যালু যদি ইনক্রিজ করে, এন আর কারেন্ট কি ডিরেক্টলি প্রপোর্শনাল না? সো তাহলে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন বাড়লে পরে কি করবে? কারেন্ট বাড়বে না জাওয়াদ? তো তাহলে এই জিনিসটা হয় যে থার্মিস্টর, হ্যাঁ থার্মিস্টর কি দিয়ে বানানো? থার্মিস্টর বানানো হলো সেমিকন্ডাক্টর দিয়ে। হ্যাঁ থার্মিস্টর আমরা পড়ছিলাম না যে কি হয় টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়। ওই থার্মিস্টরটা কি ছিল যে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়। আবার মেটালের জন্য কি ছিল? মেটালের জন্য টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বেড়ে যায়। সো তাহলে এক্সপ্লেনেশনটা কি? এই যে এখানের মধ্যে আজকে আমরা এক্সপ্লেনেশনটা পাইলাম। কি এক্সপ্লেনেশন পাইলাম? যে মেটালের জন্য কেন টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে? বিকজ মেটালের জন্য টেম্পারেচার বাড়লে এন এর ভ্যালুতে সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ আসে না, কিন্তু কি হয় ড্রিফট ভেলোসিটিটা অনেক অনেক কমে যায়। কেন ড্রিফট ভেলোসিটিটা কমে যায় জাওয়াদ? ড্রিফট ভেলোসিটিটা কমে যায় বিকজ বেশি বেশি করে কলিশন হবে না। সো বেশি বেশি করে কলিশন হইলে পরে কি হবে? বেশি বেশি করে কলিশন হইলে ড্রিফট ভেলোসিটির ভ্যালুটা কমে যাবে। সো তাহলে মেটালের জন্য কি? মেটালের জন্য I equal to NaVq, ওকে? N is fixed, area is fixed, charge is fixed, ড্রিফট ভেলোসিটি কমে গেলে কারেন্টের ভ্যালু কমে যায়। সো এখন কারেন্ট আর রেজিস্ট্যান্স হলো ইনভার্সলি প্রপোর্শনাল। সো তাহলে কারেন্ট কমা মানে রেজিস্ট্যান্স বাড়া। সো তাহলে মেটালের জন্য আমরা এক্সপ্লেনেশনটা বলতে পারলাম কি? মেটালের জন্য আমরা এক্সপ্লেনেশনটা বলতে পারলাম যে টেম্পারেচার বাড়লে কেন মেটালের রেজিস্ট্যান্স বাড়ে। কি হয় যে টেম্পারেচার বাড়লে দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ এন, বাট as temperature increases the metallic lattice vibrates more and more vigorously, so they collide with the metallic lattice more often, which causes the current to decrease because of the decrease in drift velocity. Since we know current is inversely proportional to resistance, as current decreases the resistance increases. So tahole this was the explanation for what? This was the explanation for why for metals temperature বাড়লে resistance বাড়ে। বুঝতে পারছো? আর হ্যাঁ বলো। ও আচ্ছা ঠিক আছে। আর সেমিকন্ডাক্টরের জন্য কি বলতেছিলাম? সেমিকন্ডাক্টরের জন্য বলতেছিলাম যে when temperature increases the electrons gain more and more energy and jump to higher energy level and go into the conduction band. So তাহলে the increase in N, when temperature increases the value of N increases significantly. Okay, so তাহলে N এর ভ্যালু অনেক সিগনিফিকেন্টলি বাড়তেছে। সো N এর ভ্যালু যদি বাড়ে সো তাহলে কি হবে? N এর ভ্যালু যদি বাড়ে we know current is directly proportional to charge carrier density, যে N টা কি চার্জ ক্যারিয়ার ডেনসিটি না? সো তাহলে চার্জ ক্যারিয়ার ডেনসিটি বাড়লে কারেন্ট বাড়বে, and since we know current is inversely proportional to resistance, so কারেন্ট বাড়লে রেজিস্ট্যান্স কি করবে? কমে যাবে। বুঝা গেছে ব্যাপারটা? ওকে, সো এখন এই এনার্জি ব্যান্ড দিয়ে আমরা ব্যাপারটা একটা সুন্দর মতো এক্সপ্লেইন করলাম। ওকে, তো এখন এখানের মধ্যে আমরা ব্যাপারটা দেখে এরপর কি বলতেছে, there is an energy level called the valence band. There is an energy level called the valence band. কি হয় ভ্যালেন্স ব্যান্ডে? ভ্যালেন্স ব্যান্ডে আউটার শেল ইলেকট্রন হিসেবে তাকে আটকায় রাখে আর কি। যে ইলেকট্রনের কথা কি বলতেছে? Electrons with this amount of energy remain tied to the atoms. যে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে থাকলে পরে কি হবে? ইলেকট্রন গুলাকে অ্যাটমের সাথে আটকায় রাখবে, তাহলে যেন ইলেকট্রন গুলা কি করতে না পারে? মুভ করতে না পারে। তো ইলেকট্রন গুলা যদি ফ্রিলি মুভই করতে না পারে সো তাহলে তারা কি কন্ডাকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারবে? তখন তো ইলেকট্রন গুলা কন্ডাকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না। তো তাহলে এই কথাটাই বলতেছে যে ইলেকট্রনস উইথ দিস অ্যামাউন্ট অফ এনার্জি, হুইচ অ্যামাউন্ট অফ এনার্জি? ভ্যালেন্স ব্যান্ড সমান এনার্জি। কি হবে? Electrons with this amount of energy remain tied to the atoms and do not form any part of electric current. So তাহলে ইলেকট্রন গুলি যদি অ্যাটমের আউটার শেলের মধ্যে আটকায় থাকে সো তাহলে তারা কি করতে পারবে না? They won't be able to participate in the conduction process. All right, now those that gain energy jump to the conduction band become delocalized. যারা নাকি কন্ডাকশন ব্যান্ডে জাম্প করতে পারছে, যে ভ্যালেন্স ব্যান্ডে আটকায় ছিল, এখন এনার্জি গেইন করে যারা নাকি কন্ডাকশন ব্যান্ডে যাইতে পারছে, তখন কন্ডাকশন ব্যান্ডে যায় ইলেকট্রন গুলো ফ্রি। ওকে, কন্ডাকশন ব্যান্ডে যায় ইলেকট্রন গুলো ফ্রি। নাও দে ক্যান
participate in the conduction process if there is a voltage applied, যে যদি আমরা কোন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন কি করতে পারবে, the electrons will be able to participate in the conduction process. ওকে, যেখানের মধ্যে এই কথাটা বলতেছে কি যে those that gain energy to jump to the conduction band, যে ভ্যালেন্স ব্যান্ড থেকে জাম্প করে যদি কন্ডাকশন ব্যান্ডে যাইতে পারে, কিভাবে যাবে, এনার্জি গেইন করে আর কি, become delocalized, যে কন্ডাকশন ব্যান্ডে গেলে ওগুলা delocalized হয়ে যায়, সো তাহলে কি হয়, and can move through the semiconductor as part of a current. সো তাহলে তখন তারা কি করতে পারতেছে, তখন ওই ইলেকট্রন গুলা সেমিকন্ডাক্টরটাকে কন্ডাকশন প্রসেসে পার্টিসিপেট করানোর জন্য কাজ করতে পারতেছে। ওকে, সো তাহলে এইটা হলো আমাদের গেল একটা ব্যাপার। সো এখন এরপরে আমরা এখানের মধ্যে দেখি কাজটা কি, সরি, এরপরে আমরা এখানের মধ্যে দেখি মেইন জিনিসটা কি হইতেছে, যে the number of delocalized electron in semiconductor is low in compared with metals, যে মেটালের কম্পারিজনে সেমিকন্ডাক্টরে কি নাম্বার অফ delocalized electron বা নাম্বার অফ ফ্রি ইলেকট্রন কম। সো তাহলে কি, and so the current they will carry is therefore lower than metals for the same applied voltage, যে সেম ভোল্টেজ অ্যাপ্লাই করছি, মেটাল বেশি কারেন্ট ফ্লো করাইতে পারবে, সেমিকন্ডাক্টর কম কারেন্ট ফ্লো করাইতে পারবে। এটার জন্য রিজনটা কি, সেমিকন্ডাক্টরের নাম্বার অফ ফ্রি ইলেকট্রন কম থাকে। এখন কি হয়, যে টেম্পারেচারের কথাটা যেটা এক্সপ্লেন করে আসছে ওটা এখানের মধ্যে লেখা আছে, দেখো কি বলতেছে, at higher temperatures they have more conduction electrons as more electrons are elevated. Elevated মানে কি, ওই যে জাম্প আপ করে লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে নিয়ে যাবে আর কি, যে ভ্যালেন্স ব্যান্ড থেকে জাম্প করে কি করবে, কন্ডাকশন ব্যান্ডে যাবে। more electrons are elevated into the conduction band, there will be a temperature related reduction in current due to increase in collision with fixed atom, but the increase in available conduction electron is a much bigger effect. যে এখানের মধ্যে ব্যাপারটা বুঝাইছে কি, দেখো এখানের মধ্যে বুঝাইছে হলো এরকম, দেখো জাওয়াদ, I equals to NAVQ. ওকে, সো এখন এখানের মধ্যে ব্যাপারটা বলতেছে এরকম যে টেম্পারেচার বাড়লে, হ্যাঁ টেম্পারেচার বাড়লে তো ভেলোসিটি কমবে। ওকে, টেম্পারেচার বাড়লে ড্রিফট ভেলোসিটি কমবে, বিকজ কলিশন হবে বেশি বেশি করে, যে যত টেম্পারেচার বাড়বে ভাইব্রেট করবে বেশি, সো কলিশন হবে বেশি। সো তাহলে যত টেম্পারেচার বাড়বে তত কি করবে, ড্রিফট ভেলোসিটি কমতেছে। কিন্তু যত টেম্পারেচার বাড়ে তত কি হয়, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন বাড়ে, এন্ড দ্য ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রন হ্যাজ আ মাচ বিগার ইফেক্ট, যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন যত অ্যামাউন্টে বাড়ে ড্রিফট ভেলোসিটি এর তুলনায় এত বেশি সিগনিফিক্যান্ট না। সো তাহলে ওভারঅল নাম্বার অফ ফ্রি ইলেকট্রন ইনক্রিজটা আমরা বড় ভাবে দেখি আর কি, যে এখানে নাম্বার অফ অ্যারো দিয়ে এটা রিপ্রেজেন্ট করছি, দেখছো এখানে কয়টা অ্যারো দিছি, তিনটা অ্যারো, যে অ্যামাউন্ট অফ ইনক্রিজটা হলো অনেক বেশি আর অ্যামাউন্ট অফ ডিক্রিজটা হলো কম। সো তাহলে এই কথাটা এখানের মধ্যে বলতেছে, দেখো যে দেয়ার উইল বি আ টেম্পারেচার রিলেটেড রিডাকশন ইন কারেন্ট, কেন, ডিউ টু ইনক্রিজড কলিশনস উইথ ফিক্সড অ্যাটম। সো তাহলে কলিশন বাড়লে পরে ড্রিফট ভেলোসিটিটা কমে যাবে। সো তাহলে এই কথাটা আমরা এখানের মধ্যে ফার্স্টে বলে রাখলাম, ঠিক আছে, ড্রিফট ভেলোসিটি কমতেছে, কিন্তু টেম্পারেচার বাড়লে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন যত রেটে বাড়ে ওই তুলনায় ড্রিফট ভেলোসিটি কমাটা এত বেশি কোনো সিগনিফিক্যান্ট কিছু না। এই যে এখানের মধ্যে এটা বলতেছে, দেখো, বাট দ্য ইনক্রিজ ইন অ্যাভেলেবল কন্ডাকশন ইলেকট্রন ইজ মাচ বিগার ইফেক্ট। তো তাহলে এই যে অ্যাভেলেবল কন্ডাকশন ইলেকট্রন যত বাড়বে তো তাহলে কি, it will have a much larger effect on the value of current than the decrease in velocity. So তাহলে ওভারঅল কি করবে, so in overall a semiconductor will carry more current as temperature goes up. So তাহলে ওভারঅল কি হবে, যত টেম্পারেচার বাড়বে তত কারেন্ট বাড়বে। সো তাহলে কি হবে, its resistivity effectively drops as temperature rises. So এর জন্য কি হয়, যে একটা সেমিকন্ডাক্টরের জন্য যত টেম্পারেচার বাড়বে তত কারেন্ট বাড়ে, এন্ড কারেন্ট বাড়া মানে কি, ওখানের মধ্যে রেজিস্টিভিটি বা রেজিস্ট্যান্স ওই দিক দিয়ে কি করতেছে, কমে যাইতেছে। বুঝতে পারছো জাওয়াদ? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, সো তাহলে এইটা ছিল আমাদের ফার্স্ট অফ অল সেমিকন্ডাক্টরের জন্য কেন টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায় এইটার এক্সপ্লেনেশন। আমরা নেক্সট ক্লাসে কন্ডাকশন হোল আর সেমিকন্ডাক্টর ডায়োডের আর থার্মিস্টরের এইসবের গ্রাফ গুলো দেখছিলাম না, এইসব জিনিস নিয়ে আমরা এক্সপ্লেন করব নেক্সট ক্লাসে। অলরাইট, তো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকু।